ওইভাবে তাকাবেন না আপনি, আমার কেমন যেন লাগছে। শুভ্র ওর কথার কোনো উত্তর দিল না, বরং সে আরও এক ধাপ এগিয়ে রীতির একদম গায়ের ওপর এসে পড়ল। রীতি যখন ভয়ে আর অস্বস্তিতে পিছিয়ে যেতে চাইল, শুভ্র তখনই নিজের হাত দিয়ে ওকে কাছে টেনে নিল। হৃদির কপালে থাকা টিপটা একটু বাঁকা হয়েছিল। শুভ্র খুব যত্ন করে পরম মমতায় আর আঙ্গুলের ডগা দিয়ে টিপটা ঠিক মাঝখানে বসিয়ে দিল। সেই আঙ্গুলের আলতো ছোঁয়ায় হৃদির সারা শরীরে যেন এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। ওর পাথর হয়ে দাঁড়িয়ে শুধু শুভ্র সেই হৃদস্পন্দনের শব্দ শুনতে লাগলো। হৃদি একটু অবাক হলো। শুভ্র আজ বড্ড শান্ত, তাকে বকছে না, এমনকি চোখে সেই চেনার রাগী আগুনটাও নেই। লোকটা আজ কেমন যেন ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখছে। হৃদি অপরাধীর মতো কাঁপা কাঁপা ঠোঁটে প্রশ্ন করল, শাড়ি খুলে ফেলবো? শুভ্র হৃদি চোখের মনির দিকে এমনভাবে তাকালো যেন ওই চোখের গভীরেই ও ডুবে মরতে চায়। গম্ভীর অথচ মোহময় স্বরে বলল, আমি কি বলেছি শাড়ি খুলে ফেলতে? হৃদি না সূচক মাথা নাড়তে নাড়তে অস্পষ্ট স্বরে বলল, বলেননি, কিন্তু আগে তো বলেছিলেন শাড়ি যেন না পরি। শুভ্র ওর আরও কাছে সরে এলো, এতটা কাছে যে হৃদির বুকে ধুকধুকানি শুভ্রর গায়ে গিয়ে লাগছে। এক তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বলেছিলাম, কিন্তু তুই কি আমার কথা রেখেছিস? হৃদি লজ্জায় আর অপরাধবোধে মুখটা একদম নিচু করে ফেলল। শুভ্র দেহের উত্তাপ আর পারফিউমের কড়া ঘ্রাণ ওর মাথায় ঝিমঝিম করছে। শুভ্র তখন আলতো করে হৃদির থুতনি ধরে ওর মুখটা উঁচিয়ে ধরল। সেই তীরের মতো তীক্ষ্ণ চাহনি সইতে না পেরে হৃদি হিতাহিত জ্ঞান হারিয়ে চোখের পাতা বুজে ফেলল। ঠিক তখনই নিস্তব্ধ ঘর জুড়ে শুভ্রর মখমলি কণ্ঠের গুনগুনানি ভেসে এলো। হৃদি নিজের কানকে বিশ্বাস করতে পারল না যখন শুভ্র গেয়ে উঠল। হৃদি বিস্ময়ে পাথর হয়ে চোখ মেলে তাকালো। শুভ্র গান গাইছে, তাও আবার এমন বুক চিরে আসা দরদ দিয়ে। হৃদি ঘোরের মাঝে কিছু ভাবার আগেই শুভ্র আচমকা এক ঝটকায় ওকে উল্টো করে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। পিছন থেকে শক্ত করে হৃদির সরু কোমর জড়িয়ে ধরে ওর কানের খুব কাছে মুখ নিয়ে মোহনীয় সুরে আবার গেয়ে উঠল। শুভ্র সে উদাস করা কণ্ঠ আর কোমরে ওর হাতে ইস্পাত কঠিন বাঁধনে হৃদির হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। শুভ্রর প্রতিটা শব্দের সাথে ওর ওষ্ঠ নিঃশ্বাস হৃদির ঘাড়ে নরম চামড়ায় আগুনের মতো বিচ্ছে। হৃদি চোখ বন্ধ করে কাঁপছে। এই এক গানে শুভ্র যেন আজ ওর সব অভিমান আর ভয় ধুলে মিশিয়ে দিল। শুভ্র আজ রাগী বড় ভাই নয়, আজও এক উন্মাতাল প্রেমিক, যে হৃদির এই অপরূপ রূপের নেশায় পুরোপুরি দিগ্ভ্রান্ত হয়ে গেছে। ও সেই মজবুত বাহুবন্ধনে বন্দী হয়ে হৃদি আজ এক অদ্ভুত অপার্থিব ঘোরের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগলো। হৃদি যেন এক ঘোরের জগতে চলে গেছে। শুভ্র আজ সব বারণ সব রাগ ভুলে এক অন্য মানুষ হয়ে উঠেছে। শুভ্র ধীরালয়ে হৃদির চুরি পরা হাতটা নিজের হাতের মুঠোয় নিল। হৃদির নরম আঙ্গুলগুলোর ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে হাতটা উঁচিয়ে ধরল। তারপর অত্যন্ত গভীর অনুরাগে হৃদির হাতের পিঠে নিজের ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শে হৃদির সারা শরীরে যেন এক বর্ষা আগুনের বৃষ্টি বয়ে গেল। শুভ্র সেই ঘোর লাগা কণ্ঠেই পুনরায় গেয়ে উঠল। গানের প্রতিটা শব্দ যেন হৃদির রক্তে গিয়ে না গানের প্রতিটা শব্দ যেন হৃদির রক্তে গিয়ে নাচন তুলেছে। শুভ্র ওখানেই থামল না। ও হৃদির পিঠের উপর দুলতে থাকা লম্বা বেনুনির আলগায় আঙুল ছোঁয়ালো। অতি সন্তর্পণে বেনুনির ফিতেটা ছুঁয়ে দিয়ে নেশাতুর স্বরে আবার গেয়ে উঠল। চৌধুরী বাড়ির সকলে বেশ হইচই করে রওনা হয়েছে গ্রামের মাঠের বৈশাখী মেলায় যাওয়ার জন্য। এই গ্রামে প্রতি বছরই পয়লা বৈশাখে বড় করে মেলা বসে, আর তাতে মেতে ওঠে আবাল বৃদ্ধ বনিতা। বাড়ির বড়রা সবাই গাড়িতে করে গেছেন।
কিন্তু ছোটরা ঠিক করেছে মেলা পর্যন্ত হেঁটে হেঁটে মজা করে যাবে। শুভ্রা, হৃদি, মিহি, পাখি আর আরও অনেক মেয়ে সবার সামনে হেঁটে চলেছে। আর তাদের ঠিক পিছনে পিছনে আসছে শুভ্র, ঈশান, তুর্য, রিফাত আর ইমন। শুভ্রা, রীতি, মিহি আর পাখি চারজনে গল্পে মগ্ন। হাসাহাসি আর কথা বলতে বলতে গলা যেন ভাঙার জো। মেলার খুব কাছাকাছি আসতেই ঘটে এক অপ্রীতিকর ঘটনা। একদল জাউরা আর বখাটে ছেলে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। রীতিদের দেখেই অমনি তারা অসভ্যভাবে শীষ বাজাতে শুরু করে, এদের একদম হৃদিদের দিকে তাকিয়ে। ঘটনাটা শুভ্র চোখ এড়ায় না। মুহূর্তেই ওর মাথার রক্ত চড়ে যায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে শুভ্র রাস্তার ওপরে পায়ের জুতো খুলে ওই ছেলেটার দিকে ছুটে যায়। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওর শার্টের কলার ধরে জুতো দিয়ে এক নাগাড়ে মারতে শুরু করে। শুভ্র যেন নিঃশ্বাস নেওয়ারও ফুরসত নেই। মারতে মারতে ও দাঁতে দাঁত চেপে বলে, রাস্তাঘাটে মেয়ে দেখলেই শীষ দিতে ইচ্ছে করে। সেখানে উপস্থিত সবাই একদম থমকে যায়। শুভ্রা, হৃদি, মিহি আর পাখি ভয়ে আর বিস্ময়ে পাথর হয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ায় অনেক মানুষ দাঁড়িয়ে পড়ে। অবাক হয়ে দেখে একটা হ্যান্ডসাম শহরের ছেলে গ্রামের একটা ছেলেকে জুতো দিয়ে মারছে। তুর্য ভিড় ঠেলে গিয়ে আসে আর শুভ্রকে থামানোর চেষ্টা করতে করতে বলে, কিন্তু শুভ্র মার থামায় না, তুর্যকে জবাব দেয়। ওর কলিজা না ছিঁড়ে আমি ছাড়বো না। বাকি বখাটে ছেলেগুলো শুভ্রের সেই চণ্ডী রূপ দেখে কাছে এগিয়ে আসার সাহস পেল না। ভয়ে সব দূরে গিয়ে থমকে দাঁড়িয়েছে। এদিকে শুভ্রকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। মারতে মারতে ও বখাটে ছেলেটাকে রাস্তার ওপর এক প্রকার ধুলোয় মিশিয়ে ফেলেছে। রীতিমতো রাস্তার মাঝখানে দুজনের গড়াগড়ি খাচ্ছে। শুভ্রর এমন বিধ্বংসী রাগ দেখে গ্রামের মানুষ থেকে শুরু করে পথচারী পর্যন্ত থমকে দাঁড়িয়ে গেছে। এমনকি যে গ্রামের মেয়েরা মেলায় যাচ্ছিল ওরাও দাঁড়িয়ে অবাক চোখে এই দৃশ্য দেখছে। কেউ কেউ লুকিয়ে মোবাইলে ভিডিও করেছে, কেউ বা আবার এই রাগী হ্যান্ডসাম ছেলেটার রূপ দেখে এর মধ্যে ক্র্যাশ খেয়ে বসেছে। অনেকে তো ছবি তুলতে তুলতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। শেষে অনেক কষ্টে ঈশান আর রিফাত দুজন মিলে টেনে টুনে শুভ্রকে থামালো। শুভ্রের ফর্সা কপাল ঘেমে একদম ভিজে একাকার। চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। কপালের রগগুলো রাগে ফুলে উঠেছে আর ও বড় বড় নিঃশ্বাস ফেলছে। ক্ষোভে শুভ্রের বুকটা কামারের হাঁপাড়ের মতো উঠেনামা করছে। ঈশান শুভ্রর কাঁধে হাত দিয়ে শান্ত করার সুরে বলল, বস, আপনি শান্ত হন। রাস্তার মধ্যে এভাবে ঝামেলা করা ঠিক হবে না। ঈশানের কথা শেষ হতে না হতেই চারপাশে জমে থাকা মানুষের ভিড় থেকে গুঞ্জন শুরু হয়ে গেল। গ্রামের অনেক বয়স্ক আর সাধারণ মানুষরা সমস্যারে বলতে শুরু করলো, একদম ঠিক কাজ হয়েছে বাবা। এই ছেলেটার যন্ত্রণায় গ্রামের কোনো মেয়ে শান্তিতে পথ চলতে পারে না। রাস্তাঘাটে মেয়ে দেখলেই কুংসিত ইশারা করে, শীষ দেয়। আজ একদম উচিত শিক্ষা হয়েছে। এ হারামিটাকে তো আরও মারা উচিত ছিল। সবাই জোরে জোরে বলা শুরু করেছে, একদম ঠিক হয়েছে। সাথে মেলায় যাওয়া গ্রামের মেয়েরাও সায় দিল। ঈশান, তুর্য, রিফাত অনেক বুঝিয়ে শুভ্রকে শান্ত করে আবার মেলার দিকে হাঁটা দিল। হৃদির তো বুকের ভিতর ড্রাম বাজছে। কি ভয়াবহ রাগ শুভ্রের! আল্লাহ, এই রাগী হিটলার নাকি তার হবু জামাই। তারে যদি একবার ভুলেও এইভাবে মারে, সে তো নির্ঘাত শেষ। এই সব সাতপাঁচ ভাবতে ভাবতে তারা মেলার ভিতর চলে আসলো। চারিদিকে ভাজা পোড়া খাবারের গন্ধে ম করছে। হাজারো দোকানে মেলা একদম জমজমাট। হৃদি আর সুব্রত মেলায় ঢুকেই একদম দৌড়ে একটা কসমেটিক্সের দোকানে চলে আসলো। মিহি আর পাখি গেল অন্য দোকানে। তাদের পিছনে পাহারা দিতে গেল তুর্য আর রিফাত। এদিকে হৃদি আর শুভ্রার পিছনে জমদূতের মতো ঈশান আর শুভ্র দাঁড়িয়ে আছে। হৃদি তো দোকানে ঢুকেই প্রথমেই একজোড়া সুন্দর মাথার টিকলি পছন্দ করে ফেলল। সে দোকানের আয়নার সামনে দাঁড়িয়ে টিকলিটা পরে দেখার জন্য খুব যত্ন করে টিকলিটা কপালে বসানোর চেষ্টা করছে, কিন্তু আয়নাটা একটু উঁচুতে হওয়ায়
সে কিছুতেই ঠিকঠাক পড়তে পারছে না। ওর মনে হচ্ছে একবার লাফ দিয়ে পড়ে ফেলি, কিন্তু চারপাশে এত মানুষ দেখে সেই সাহস পাচ্ছে না। এইভাবে কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর হঠাৎ হৃদি অনুভব করলো কেউ একজন ওকে দুই বগলে ধরে শূন্যে তুলে ধরেছে। হৃদি চরম অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো শুভ্র। শুভ্র নির্বিকার মুখে বলল, তাড়াতাড়ি দেখ, তোর এই ভুটকি শরীরকে আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। হৃদি শুভ্রের কথা কানেই তুলল না। কোনো উত্তর না দিয়ে আয়না দেখে চটপট সুন্দর করে টিকলিটা পরে ফেলল। কাজ শেষ হতেই শুভ্র ওকে নিচে নামিয়ে দিল। হৃদি এবার শুভ্রর দিকে ঘুরে দাঁড়িয়ে আহ্লাদি গলায় বলল, কেমন লাগছে? সুন্দর লাগছে না আমায়? শুভ্র এক পলক নির্লিপ্ত চোখে তাকালো, তারপর দেখল টিকলিটা একটু টেরা হয়ে আছে। ও হাত বাড়িয়ে খুব যত্ন করে টিকলিটা সোজা করে দিল। ভালো করে খুঁটিয়ে দেখে বলল, খারাপ লাগছে না, ভালোই লাগছে। হৃদির সাথে সাথে গাল ফুলিয়ে অভিমানে বলল। তার মানে কি খুব বেশি ভালো লাগছে না? শুভ্র স্বাভাবিক গলায় বলল, আমার কাছে তোকে ন্যাচারালি বেশি ভালো লাগে। এসব আজগুবি জিনিসপত্র পড়লে আমার বিরক্ত লাগে। হৃদি মুহূর্তের মধ্যে রাগে আগুন হয়ে গেল। সে ঝট করে মাথা থেকে টিকলিটা খুলে আগের জায়গায় ছুঁড়ে মারতে মারতে বলল, ধুর, নেবই না। বলেই রীতি গাল ফুলিয়ে অভিমানে গটগট করে অন্য পাশের একটা দোকানে চলে গেল। শুভ্র আড়ালে একটু আলতো হাসল। রীতির এই বাচ্চাদের মতো রাগ ওর বেশ লাগে। ও নিঃশব্দে রীতির ফেলে রাখা সেই টিকলি জোড়া কিনে পকেটে ঢুকিয়ে রাখলো, যেন খুব মূল্যবান কোনো সম্পদ। তারপর পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ঈশান, তুমি শুভ্রার পিছে থাকো, আমি রীতির পিছে যাচ্ছি। ঈশান ত্যাড়া করে ভুরু নাচিয়ে সায় দিল। শুভ্র সরাসরি গিয়ে হৃদির ঠিক পিছনে ছায়ার মতো দাঁড়ালো। হৃদি তখন মুখ ভার করে হাতের একগাদা ব্রেসলেট ওলট পালট করে দেখছে। এদিকে শুভ্র পড়েছে মহা বিপদে। কাচের চুড়ি পছন্দ করতে গিয়ে ও হিমশিম খাচ্ছে, কোনোটাতেই মন ভরছে না। হঠাৎ দোকানের এক কোণে এক জোড়া আকাশি রঙের রেশমি চুড়ির দিকে ওর চোখ আটকে গেল। ও তড়িঘড়ি করে চুড়িগুলো হাতে পরে হাতটা নেড়ে ছেড়ে দেখতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে এক জোরালো কণ্ঠস্বর ভেসে এলো। খুব সুন্দর লাগছে। শুভ্রা চমকে ঘাড় ঘুরিয়ে দেখলো ঈশান দাঁড়িয়ে। ও নিজের হাতটা ঈশানের চোখের সামনে নাচিয়ে উৎসুক হয়ে বলল, সত্যি ঈশান ভাইয়া, ভালো লাগছে তো? ঈশান নির্লিপ্তভাবে বলল। হুম শুভ্রা এবার আর কোনো রাগঢাক না রেখে সরাসরি আবদার করে বসলো, তাহলে এটা আমাকে কিনে দেন। ঈশান একটু ভ্যাবাচাকা খেয়ে আমতামতা করে বলল। আমি শুভ্রা ঠোঁট উল্টে অসহায় ভঙ্গিতে বলল, হ্যাঁ ভাইয়া, তো আমাকে ফেলে ওইদিকে চলে গেল, আর আমার কাছে তো এখন টাকা নেই। ঈশান কিছুক্ষণ পাথর হয়ে শুভ্রার মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। ঈশানকে এভাবে নিশ্চুপ থাকতে দেখে শুভ্রা ভাবল লোকটা হয়তো তাকে কিনে দেবে না। ওর মনটা মুহূর্তেই দমে গেল। ও চুপচাপ চুড়িগুলো খুলে সুন্দর করে তাকে রেখে দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। ঈশানের ঘোর যখন কাটলো, ও দেখলো শুভ্রা অনেক দূরে চলে গেছে। ও তড়িঘড়ি করে চুড়িগুলো কিনে নিয়ে শুভ্রার পিছনে পাগলের মতো ছুটল। এদিকে শুভ্রা অভিমানে মুখ কালো করে মেলার ভিড় ঠেলে যেদিকে চোখ যায় সেদিকেই হাঁটছে। পিছন থেকে ঈশান বারবার শুভ্রা, হায় শুভ্রা। বলে গলা ফাটিয়ে ডাকছে, কিন্তু অভিমানী শুভ্রা একবারও পিছনে তাকাচ্ছে না। ঈশান অনেক কষ্টে ভিড় ঠেলে দৌড়ে শুভ্রার সামনে গিয়ে পথ আগলে দাঁড়ালো। তারপর একটু মেকি রাগ দেখিয়ে বলল, কখন থেকে ডাকছি, কানে কি তোলা দিয়েছ, শুনতে পাও না? শুভ্রা ওর দিকে একবার অবহেলার চোখে তাকিয়ে কোনো জবাব দিল না। ও পাশ কাটিয়ে আবার গটগট করে হাঁটা দিল। শুভ্রার এই অবহেলা দেখে ঈশানের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে উঠল। ঈশান শুভ্রর ঠিক পিছনে পিছনে হাঁটতে হাঁটতে একটু টেরা সুরে বলল, এই যে মহারানী, আমার কাছে কিন্তু এত রাগ মোটেও পছন্দ না। শুভ্রা তবুও কোনো উত্তর দিল না। গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে নিজের মেজাজে গটগট করে সামনের দিকে যেতে লাগলো। মেলার ভিড় কাটিয়ে একটু ফাঁকা মতো জায়গায় আসতেই ঈশান এক লাফে সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে চুরির প্যাকেটটা বের করে শুভ্রার চোখে সামনে ধরে বলল,
এই নিন আপনার চুড়ি। এখন দয়া করে রাগটা ভাঙুন তো। আকাশি রঙের চুড়িগুলো দেখে শুভ্রার চোখের কোণে খুশির ঝিলিক খেলে গেলেও পরক্ষণেই আবার মুখটা শক্ত করে ফেলল। ও জেদ দেখিয়ে ঈশানের হাতে চুড়িগুলো ঠেলে দিয়ে বলল, লাগবে না, রেখে আসেন যেখানে ছিল। ঈশান এবার সত্যি বেশ বিরক্ত হলো। কিছুক্ষণ আগে এই চুড়িগুলোর জন্যই মেয়েটা প্রায় কেঁদেই দিচ্ছিল, আর এখন কেনার পর বলছে লাগবে না। ঈশান এবার আর কোনো কথা না বাড়িয়ে বেশ সাহসের সাথেই শুভ্রার নরম হাতটা খপ করে ধরে ফেলল। শুভ্রা চমকে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতেই ঈশান আরো শক্ত করে ধরল। তারপর এক হাতে চুড়ির প্যাকেট ছিঁড়ে একটা একটা করে রেশমি চুড়ি শুভ্রার হাতে পরিয়ে দিতে দিতে গম্ভীর কিন্তু মায়াবী স্বরে বলল, এই নাও, পরিয়ে দিয়েছি। এখন তুমি এগুলো ভেঙে ফেলবে নাকি? ফেলে দিবে নাকি ফেরত দিয়ে আসবে সেটা তোমার ইচ্ছা, কিন্তু দয়া করে এইভাবে রাগ করে থেকো না। ঈশানের তপ্ত হাতের স্পর্শ আর ওর চোখের ওই স্থির চাহনি শুভ্রা একদম থমকে গেল। ওর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না, বরং স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান যখন পরম মমতায় ওর ফর্সা হাতে আকাশি চুড়িগুলো পরাচ্ছিল, শুভ্রার মনে হলো ওর সব অভিমান যেন এই রেশমি সুতোর টানে কোথাও হারিয়ে যাচ্ছে। মেলার হাজারো শোরগোলের মাঝেও শুভ্রার শুধু ঈশানের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। চুড়িগুলো পরা শেষ হলে শুভ্রা মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে তখন অজানা এক চিলতে হাসি ফুটে উঠল। এদিকে রিদি রাগ করে একবার এই দোকান আবার অন্য দোকানে হুটহাট করে যাচ্ছে, আর তার ঠিক পিছনে পকেটে দুই হাত ঢুকিয়ে ছায়ার মতো শুভ্র হেঁটে বেড়াচ্ছে। এক পলকের জন্য ও রিদির পিছু ছাড়ছে না। রিদিও আসলে ইচ্ছে করেই এমনটা করছে। শুভ্রকে এইভাবে মেলা জুড়ে নাকে খত দিয়ে ঘোরাতে ওর ভীষণ ভালো লাগছে। একসময় শুভ্র সত্যি বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলে বলল, কিছু কিনলে কিন, না কিনলে চল এখান থেকে। রিদি ঠোঁট বাঁকিয়ে অবহেলার সুরে বলল, নিজেও তো পারেন কিছু কিনে দিতে, নাকি কিপটামই করবেন? ওহো, ভুলেই তো গিয়েছিলাম, আপনি তো একটা কিপটুস। শুভ্র দাঁতে দাঁত চেপে রাগে ফেটে পড়ে বলল, ফালতু কথা একদম বলবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। কি নিবি বল, আমি কিনে দিচ্ছি। রিদি একটুও না দমে ফিক করে হেসে দিয়ে বলল, দাঁত কিনে দিন, কারণ আপনি এই পর্যন্ত থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব বলতে বলতে আমার সব দাঁত ফেলে দিয়েছেন, এখন নতুন করে দাঁত দিয়ে কিনে দিবেন। শুভ্রর মুখে স্পষ্ট বিরক্তির ভাঁজ ফুটে উঠল। ও মনে মনে ভাবছে এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। এদিকে শুভ্রর এমন নাজেহাল অবস্থা দেখে রিদি মনে মনে বেশ মজা নিচ্ছে। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলল, ফাজলামি বাদ দিয়ে কি নিবি তাড়াতাড়ি নে। রিদি এবার একটু ভাব নিয়ে একটা চুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্র ওর পিছনে দাঁড়িয়ে গম্ভীর মুখে হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রিদি আর চোখে শুভ্রকে একবার দেখে নিয়ে মনে মনে হাসল। আজ এই হিটলারকে ও মেলা ঘুরিয়ে ছাড়বে। মেলার ভিড়ে আর হইচইয়ের মাঝে ওদের এই খুনসুটি যেন এক অন্যরকম মাত্রা যোগ করলো। শুভ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জমলেও হৃদির দিক থেকে সে চোখ সরাচ্ছে না, যেন এক মুহূর্ত চোখের আড়াল করলে হৃদি কোনো নতুন ঝামেলা পাকিয়ে বসবে। মেলার ভিড় আর শোরগোলের মধ্যে হঠাৎ শুভ্রের ফোনে একটা কল এলো। স্ক্রিনে অফিসার ম্যানেজারের নামটা ভেসে উঠতেই শুভ্রের বিরক্তির সীমা রইল না। ও কপালে ভাঁজ ফেলে তড়িঘড়ি করে ফোনটা পকেটে ভরল। পরক্ষণে কোনো কথা না বলে রিদির হাতটা খপ করে ধরে ফেলল। রিদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তাকে টানতে টানতে ভিড় ঠেলে রাবেয়া, এহসান, ইমন আর শাহিরা চৌধুরীর কাছে নিয়ে গেল। মুরব্বীদের কাছে রিদিকে এক প্রকার সমর্পণ করে দিয়ে শুভ্র তপ্ত চোখে রিদির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, শোন, অফিস থেকে জরুরি কল আসছে, কথা বলার জন্য আমাকে একটু দূরে যেতে হবে। তুই আম্মু আর ফুপিদের সাথেই থাকবি। খবরদার, এখান থেকে যদি এক পা নড়িস তবে তোর পা একদম গুঁড়ো করে ফেলবো। কথাটা বলে রিদির কোনো উত্তরের তোয়াক্কা না করে শুভ্র ঝড়ের বেগে মেলার ভিড়ের মাঝে মিলিয়ে গেল। রিদি একদম অসহায় আর করুণ চোখে সেদিকে তাকিয়ে রইল। ওর আম্মু আর মামিরা তখন
মহাব্যস্ত থালা বাসন আর হাঁড়ি পাতিলের দোকানে দামাদামি নিয়ে। রীতি মনে মনে গালি দিল। ধুত্তর, আসলাম মেলায় ঘুরতে, মজার মজার খাবার খেতে, আর এখন আমাকে পাহারা দিতে হচ্ছে এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল। হ্যাঁ,